আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায়ে বিচারপতিদের সই, সাজা পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত, ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। লটারির মাধ্যমে 64 জেলায় এসপি পদায়ন ও বদলে, পদোন্নতি পেলেন 826 বিচারক, 166 ইউএনও রদবদল। 50 থেকে 60% ভোট পড়লে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, জার্মান রাষ্ট্রদূত। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে পশ্চিমাদের চাপ নেই, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে চরম মূল্য দিতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশবাসীকে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান। এবং নির্বাচন প্রতিহতের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিইসির। কাল থেকে পোস্টাল ভোটিং নিবন্ধনে সময়ের বাধা থাকছে না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে বিচারপতিরা সই করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি স্বাক্ষরের পর তা প্রসিকিউশন ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া রায়ের কপি পেয়েছেন বলে জানিয়েছেন মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দেন আদালত। এছাড়া আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা প্রত্যর্পণের চিঠি পেয়েছে ভারত। শেখ হাসিনা 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপারকে পদায়ন ও বদলি করা হয়েছে। তবে এই পদ্ধতি সঠিক মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন পুলিশের মনোবলে ধাক্কা লাগবে। শুধু লটারিতে পুলিশ পদায়ন করলে নিরপেক্ষ নির্বাচন হবে না বলেও মনে করছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাতে শুরু করেছে সরকার। সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পুলিশে। তারা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য দেশে প্রথমবার লটারি করে সব জেলায় এসপি বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে 18 জন নতুন, 46 জন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। মেধাবীরা কেউ বাদ পড়ে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী বলছেন, উন্নত বিশ্বে এমন নজির নেই। লটারির এসপিদের আত্মবিশ্বাসও খুব একটা শক্ত হবে না। এত আগ বাড়িয়ে নিউট্রালিটি প্রমাণ করতে যাওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু নেগেটিভ। আমি যদি যোগ্য হই, আমার যদি কনফিডেন্স থাকে, তাহলে আমি ইউনিভার্সাল যে সমস্ত স্ট্যান্ডার্ড রুলস আছে তার বাইরে গিয়া এমন কোনো বিকল্প তৈরি করব না গা বাঁচানোর জন্য। এটা কাইন্ড অফ এক ধরনের গা বাঁচানোর নিউট্রালিটি।
এর ফলে দুটো ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে বর্তমান প্রশাসনের উপর মানুষের একটা নেগেটিভ দৃষ্টি চলে আসবে যে তারা ব্যর্থ যোগ্য ব্যক্তিকে সঠিক জায়গায়, কারণ এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা তারা এক ধরনের ডিহিউম্যানাইজ হবে, আমার কাছে মনে হয় ডিমিন্ড হবে, তাদের মনোবল বরং আরো ভেঙে যাবে। তিনি বলছেন, বিতর্কিত নির্বাচনগুলোতে শুধুমাত্র পুলিশই অপকর্ম করেছে এমন নয়, সংশ্লিষ্ট সবাই জড়িত ছিলেন, তাই লটারি একমাত্র সমাধান নয়। আমরা একেবারে ন্যারোলি চিন্তা করছি পুলিশকে লটারির মাধ্যমে ডেপ্লয় করার মাধ্যমে আমি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা এগুলো সব কাব্যিক চিন্তা ভাবনা। একক পুলিশ কখনোই কোনোভাবেই কোনো দুর্বৃত্তায়নের জন্য রেসপন্সিবল না। এন্টায়ার সিস্টেম ইজ করাপ্ট, এবং এই যে এন্টায়ার সিস্টেমটাকে যদি আপনি কালেকটিভলি রেসপন্সিবল না করেন এবং যার যতটুকু দায় তাকে ততটুকু দায় না দেন, কেবলমাত্র পুলিশের উপর দায় দিয়ে এবং পুলিশের কাছ থেকে এক্সপেকটেশন বাড়িয়ে আমরা আসলে আরেকটা অন্ধকার সময়ের মধ্যে ঢুকে যাচ্ছি বলে মনে হচ্ছে। জানা গেছে, ওসিদেরও লটারির মাধ্যমে পদায়নের চিন্তা রয়েছে সরকারের। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। 3টি পদে মোট 826 জন বিচারককে পদোন্নতি, পদায়ন ও বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে 250 জনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ, 294 জনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ও 282 জনকে সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসকের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করেছে সরকার। 166 উপজেলার সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ইউনো হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 30 নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50 থেকে 60% ভোট পড়লে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্টস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা করেন শান্তিপূর্ণ প্রচারণা এবং মত প্রকাশের স্বাধীনতা আগামী নির্বাচনে থাকবে। এদিকে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে সরকারের উপর পশ্চিমাদের চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকেবের আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্টস। জাতীয় প্রেস ক্লাবে ডিকেব টকে 2026-এর নির্বাচন অংশগ্রহণমূলক করতে দেশের সিংহভাগ ভোটার তাদের মত দেবেন বলে আশা করেন তিনি। First of all, I would like to see, of course, a peaceful election campaign where parties refrain from political violence amongst each other. A high election turnout. I think Professor Yunus had mentioned a threshold of 60%, which would be the earmark or the goal to reach. I think that's very reasonable. Now we don't know that, and of course we cannot influence that. শেখ হাসিনার বিচার ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপবাসী। The European Union and Germany has always been against the death penalty, without exception. So of course we are also in this case against the death penalty. This attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. এদিকে গণমাধ্যমের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমার উপর কোনো চাপ নেই। নির্বাচন কিরকম হবে না হবে করে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমি বিশ্বাস করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথা জানিয়ে ভারতকে যে চিঠি দেয়া হয়েছে তার উত্তর দ্রুত আসবে বলেও আশা করেন তিনি। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। আমি তো আগের চিঠিটি উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে ইউরোপের প্রস্তাব ঢাকা না নিলে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু,
ATN বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে কোনো ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে এর চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আরেক অনুষ্ঠানে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তিনি। ঠাকুরগাঁর প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত প্রথম আলো সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সে পথেই আছে দেশ। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এবারও ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নেবে। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে বিএনপি মহাসচিব বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এদিকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের কাছে করা অঙ্গীকার অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতে হবে। যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সুস্থতার জন্য যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ, তবে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করতে হানা দেয় একটি দলের সমর্থকরা। স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সহায়তার জন্য খবর দেয় বিজিবিকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি। এই ঘটনা বাস্তব না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন যে কোনো কেন্দ্র দখলের ষড়যন্ত্র করতে পারে দুষ্কৃতিকারীরা। হামলা, ভাঙচুর, এমনকি ব্যালট বক্স ছিনিয়ে নিতে পারে তারা। এসব শঙ্কা বিবেচনা করে সরেজমিনে নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছেন বিজিবি সদস্যরা। এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস এবং ওখানে সব ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনা করে কেন্দ্রগুলোতে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে বাহিনী মোতায়েন করা হবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব,
যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই একটা সুন্দর নির্বাচন চায়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসছে নির্বাচনে বিজিবির 1210 প্লাটুন সদস্য সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ভোটিং নিবন্ধনে কাল থেকে সময়ের আর কোনো বাধ্যবাধকতা থাকছে না। এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো সময়ে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ভোটিং এর নিবন্ধন 18 নভেম্বর থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে 8টি জোনে ভাগ করে এর প্রতি জোনে 5 দিন করে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে তা প্রবাসীদের সুবিধা বিবেচনা করে এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। কিছু ত্রুটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিবন্ধন করতে চেয়ে ঠিকানা, ওটিপি সহ অন্য কোনো সমস্যার সম্মুখীন হলে তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে। আউট অফ কান্ট্রি ভোটিং আপনারা জানেন যে 5 দিনের যে ব্যারিয়ারটা ছিল এবং আমাদের যে 8টা রিজিয়ন ভাগ করা ছিল, এটা এখন আর প্রযোজ্য থাকবে না। 27 তারিখ 00 আওয়ার থেকে এটা ওপেন হয়ে যাবে সবার জন্য, যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন জানিয়েছে, গত 23 নভেম্বর চ্যানেল 24-এ একটি টক শোতে বিএনপি নেতা ফজলুর রহমান ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা আছে, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে আদালত 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করতে পারবেন। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন, আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। নতুন করে ঘর গোছানোর কাজে ব্যস্ত করাইল বস্তির বাসিন্দারা। আগুনে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে থাকা এসব মানুষ ঋণ করে হলেও ঘুরে দাঁড়াতে চান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 1500 ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মিজান শাহজাহানের রিপোর্ট। পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রায় 3 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। মেগা এই সিটিতে বড় বড় অট্টালিকার সাথে আছে বস্তিও। এ যেন বাতির নিচে অন্ধকার। বনানী থানার আওতাধীন করাইল বস্তিতে 3 থেকে 4 মাস পরপরই আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় বাড়ি ঘর। তবে এবারের আগুন অন্য যে কোনো বারের তুলনায় ভয়াবহ। লিটন খলিফা বরগুনার আমতলীর এই দিনমজুর পরিবার নিয়ে করাইল বস্তিতে থাকেন 2 দশকেরও বেশি সময় ধরে। টিনের এই ছোট্ট ঘরটি তার ভালোবাসার ঠিকানা, কিন্তু মঙ্গলবারের আগুন পুড়ে ছাই করে দিয়েছে তার সেই শান্তির নীড়। আমার এই শোকেস, এই সেলাই মেশিন, ফ্রিজ, অর্ডার কিচ্ছুই আমি একটুক কিছু বাইর করতে পারি নাই। আমার পরনের কাপড় চোপড়গুলো বাইরে নেই। আমি যে অবস্থায় আসলাম ওই অবস্থায় গেছি। সব হারিয়ে 2 চোখে অন্ধকার দেখছেন বস্তির প্রায় 1500 পরিবারের বাসিন্দারা। আগেরবার আগুনে পোড়ার পর ঋণ করে নতুন বাড়ি বানিয়েছেন কেউ কেউ, সেই ঋণ পরিশোধ না হতেই আবার গৃহহারা তারা। রিক্সা চালাইতাম, থাকতাম, খাইতাম, বাসায় আবার পাইছি না, সবকিছু বুঝে গেছে। একটা গাড়ি আছে লয়ে গেছে গা, একবার পয়সা উঠেছি ঋণ পিন করে, এই ঋণ এখনো শোধ করতে পারিনি, আবার এই যে পড়লো। বাড়িতেও নাই কিছু, এখন সরকারি জায়গা বস্তি এলাকায় সবাই মানে থাকে, এখন আমরা থাকি। সরু রাস্তার কারণে করাইল বস্তিতে উদ্ধারকারী বাহিনীর যানবাহন প্রবেশের সুযোগ নেই।
ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনটা তো লাগে আপনার ভিতর সাইডে, এই ভিতর সাইডে গাড়িগুড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই, রাস্তাও এরকম রাস্তা তো নাই বলতে গেলেই চলে। আমার মারও পাই না, আমার বাবারও পাই না, কেউ পাই না, আমরা 3 ভাই 1 বোন। লাইনের গ্যাস না থাকায় শত শত পরিবার রান্নার কাজে ব্যবহার করছে সিলিন্ডার। কোনো কারণে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড হলে অসংখ্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থেকেই যায়। আগুন লাগার পর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারলেও শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়েছে আগুনে। এমনকি দিন আনে দিন খাওয়া এসব মানুষের শেষ সঞ্চয়টুকু পুড়ে ছারকার হয়েছে। বুকের ভিতর তুষের আগুন চাপা দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব বস্তিবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি দল ধর্মের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় এক পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। তারেক রহমান তারুণ্যের প্রতীক, তার নির্দেশনায় বিএনপি এগিয়ে যাচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা প্রতিশোধ চাই না, আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে হয়ে জাতীয় উন্নয়নের প্রতীক, জাতীয় ভবিষ্যতের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক, সেই ধানের শীষকে বিজয়ী করে আমরা আজকের ভাইকে জয়যুক্ত করেছি। বাংলাদেশে কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে? বাংলাদেশ আমাদের 1971 সালে যুদ্ধ করি, আমরা তখন এটাকে সত্যিকার অর্থেকটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে করে দেওয়ার চিন্তা করেছিলাম। পুনরায় চাকরিতে বহালের দাবি জানিয়েছেন 2007 সালে পুলিশে নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, 2007 সালে 536 জন পুলিশ ও 221 জন সার্জেন্ট প্রার্থী বৈষম্যের শিকার হয়েছে। তাই অনতিবিলম্বে চাকরিতে যোগদানের অনুমতি চেয়েছেন তারা। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ে কমিটি গঠন করা হলেও 6 মাসেও এর কোনো সুরাহা মেলেনি। তাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মাননীয় প্রধান উপদেষ্টা নিয়োগ বঞ্চিত 757 জন এসআই ও সার্জেন্টদের অনতিবিলম্বে চাকুরিতে যোগদানের অনুমতি প্রদান করে রাষ্ট্রের সেবায় অংশগ্রহণের আদেশ প্রদান করে আপনি বাংলাদেশে আরেকটি মানবিক দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করছি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা বিগত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। দেশে মোট বিতরণ করা ঋণ 18,03,800 কোটি টাকা, যার 35.37%, 6,44,000 কোটি টাকা খেলাপি, যা জুলাইয়ের তুলনায় গত 1.3% বেশি। এর আগে জুলাই প্রান্তিকে খেলাপি ঋণ ছিল 6,08,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, লুকানো খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়ে। আন্তর্জাতিক নিয়ম মেনে এবার সম্ভাবনাময় খেলাপি ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে নির্বাচনের আগ পর্যন্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারে অর্থ সংবাদ। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণের কারণে দেশের আর্থিক খাতের আজ করুণ দশা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পপুলার লাইফ ইন্স্যুরেন্স সততা ও স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খায়রুল ইসলামের রিপোর্ট।
স্বচ্ছ, আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দিয়ে সফলতার সঙ্গে 25 বছর পেরিয়ে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির 25 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে অতিথিদের নিয়ে কেক কেটে উদযাপন করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার পক্ষ থেকে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং বিভাগের উপপ্রধান শফিকুল ইসলাম। আগামীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সেবার মান আরও উন্নত করার আশাবাদ জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিও BM ইউসুফ আলী। আমরা এটিএন বাংলাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই যে 25 বছরের যাত্রা, এই 25 বছর যাত্রা আমাদের সাথে এটিএন বাংলা ছিল। শেয়ার হোল্ডার আছে এবং যারা আমাদের পলিসি হোল্ডার আছে ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ এই যে পলিসি হোল্ডার ওনাদের জন্যই আজকে আমাদের এই পজিশনে আসা। তো পলিসি হোল্ডারদের সার্বিক সহযোগিতা এবং ওদের যাতে কোনো কষ্ট না হয় এটা দেখভালের দায়িত্ব আমাদের সবসময় থাকে এবং আমাদের পলিসি হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞ। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের মহা উৎসব চালিয়েছে। এ সময় হাতে গোনা কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করেছে। আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের একটা মহা উৎসব চলেছে বাংলাদেশে। হাতে গোনা কিছু ব্যাংক, হাতে গোনা কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যাদের পরিচালক বৃন্দ সততার সাথে পরিচালনা করেছে, তার মধ্যে পপুলার ইন্স্যুরেন্স একটি। আমির খসরু আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে। আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি সদস্য আগামীতে বিশ্বমানের গ্রাহক সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির দ্বারপ্রান্তে ইউক্রেন ও রাশিয়া। এর অংশ হিসেবে মস্কো সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। পুতিনের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, আগামী সপ্তাহে মস্কোতে এই বৈঠক হবে। এদিকে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, তবে এখনও ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারই অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবের আলোকে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। হবিগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে চুনারুঘাট উপজেলায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর বাজার ঘুরে মধ্য বাজার এসে শেষ হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সৈয়দ মোহাম্মদ ফয়সল জানান, মনোনয়ন পাওয়ার পরই দলের মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছেন। সবাই সহযোগিতার আশ্বাস দেয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্যক্তি উদ্যোগে অবহেলিত চুনারুঘাট ও মাধবপুরে কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তা, শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলেও জানান তিনি। নির্বাচনে ধানের শীষে সবার ভোট ও দোয়া কামনা করেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। আমি কথা দিতে পারি, অতীতে যেভাবে নির্বাচিত না হয়েও, এমপি মন্ত্রী না হয়েও আপনাদের
এক এক সমস্যা এবং জোয়ারগড়ের উন্নয়ন ত্বরান্বিত করেছি। যেখানে তারা কথা বলছে এটা হলো আজকে পৌরসভা। এবারে খেলার খবর। আগামী 19 ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দ্বাদশ আসরের, আর 16 জানুয়ারি হবে ফাইনাল। বিপিএল এর ম্যাচ মাঠে গড়ানোর আগে 17 ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ব্যাংক গ্যারান্টি শর্ত পূরণ না করলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। 6 দল নিয়ে হবে এবারের বিপিএল। পরাগ আরমানের রিপোর্ট। আগামী 30 নভেম্বর বিকেলে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসরের নিলাম। 6 দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। নোয়াখালী ছাড়া অন্য দলগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানান, ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেবে বিসিবি। আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছি, এরা যদি ফুলফিল না করে এই সেম আমরা একেবারে স্ট্রেট লাইন, যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে ওইদিন টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। এবারের বিপিএল নিলামে অংশ নিতে 500-র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তাদের মধ্য থেকে 250 ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। নিলামের কদিন আগে হঠাৎ করেই দল পেয়েছে নোয়াখালী। তার ব্যাখ্যা দিলেন সদস্য সচিব নিজেই। বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টা থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্য এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না, তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। বিপিএল নিলামের আগে সর্বোচ্চ 2 জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে নিতে হবে। 4 বিদেশি ক্রিকেটারের জন্য $3,50,000 মার্কিন খরচ করতে পারবে দলগুলো। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। কোনো ব্যর্থতাই চিরস্থায়ী নয়, এবার তাই আয়ারল্যান্ডকে কাছে পেয়ে জয়ের আশায় বুক বাঁধছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জয় দিয়েই আইরিশদের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ শুরু করতে চান টাইগার অধিনায়ক লিটন দাস। অবশ্য প্রায় মাসখানেক আগে এই মাঠেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ 3-0-তে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যা 6টায় শুরু হবে সিরিজের প্রথম টি20। তার আগে ট্রফি উন্মোচন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে। আমি এখনো চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আফিদা খন্দকারদের চেয়ে 10 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে লড়াইটা জমিয়ে তোলে বাংলাদেশ। তবে খেলার 29 মিনিটে মালয়েশিয়ান ফরওয়ার্ড নূর আনিশা গোল করে অতিথিদের এগিয়ে দেন। গোলকিপার রূপনা চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও গোল ঠেকাতে পারেননি। খেলার বাকি সময়ে গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল পিটার বাটলারের দল, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় সফল হয়নি লাল সবুজের দল। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে বিচারপতিদের সই। সাজা পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত। ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
লটারির মাধ্যমে 64 জেলায় এসপি পদায়ন ও বদলি, পদোন্নতি পেলেন 826 বিচারক, 166 ইউএনও রদবদল। 50 থেকে 60% ভোট পড়লেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, জার্মান রাষ্ট্রদূত। নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে পশ্চিমাদের চাপ নেই, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে জাতিকে চরম মূল্য দিতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশবাসীকে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান। এবং নির্বাচন প্রতিহতের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিইসির। কাল থেকে পোস্টাল ভোটিং নিবন্ধনে সময়ের বাধা থাকছে না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।